দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এ পর্যায়ে থাকছে বিস্তারিত সংবাদ। তীব্র গরমে অতিষ্ঠ মানুষ, এর মধ্যে লোডশেডিংয়ে বাড়ছে ভোগান্তি। দিনের তীব্র গরমে স্বাভাবিক কাজ ব্যাহত আর রাতে বিদ্যুৎ না থাকায় মিলছে না ঘুমের স্বস্তি। বাসাবাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই পড়ছে প্রভাব। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী ও কর্মজীবী মানুষ। বিস্তারিত জানাচ্ছেন শবনম অবনী। একদিকে তীব্র রোদ, অন্যদিকে ভাবসা গরম। এর মধ্যেই হঠাৎ বিদ্যুৎ চলে গেলে যেন থমকে যায় স্বাভাবিক জীবন। গরমে অতিষ্ঠ মানুষ একটু স্বস্তির জন্য যখন ঘরে ফিরছেন, তখনও স্বস্তি নেই। লোডশেডিংয়ের কারণে ঘুরছে না ফ্যান। শুধু বাসাবাড়িতেই নয়, লোডশেডিংয়ের প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যেও। বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় ব্যাহত হচ্ছে কাজ। কোথাও কমছে ক্রেতা উপস্থিতি, কোথাও থেমে যাচ্ছে উৎপাদন কিংবা সেবা কার্যক্রম। প্রায় 1 ঘন্টা থেকে টানা 1 ঘন্টা সর্বনিম্ন টাইম। এই টাইমটা থাকলে আমাদের আইসক্রিমের সমস্যা, বা এই যে মনে করেন যে ড্রিঙ্কস প্রোডাক্ট যেগুলো সফট ড্রিঙ্ক বলেন, এই যে মিনারেল বলেন, এগুলো ঠান্ডা দরকার। পানির সমস্যা হয়ে যায়, তারপরে গরমে মানুষ অতিষ্ঠ। আমাদের খাবার দাবার যেটা কারেন্টে তৈরি হয়, ওটারও সমস্যা হয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। লোডশেডিংয়ে ঘুমের ব্যাঘাত ঘটছে, আর পর্যাপ্ত ঘুম না হওয়ায় পরদিন কাজে গিয়ে ক্লান্তি আর কর্মদক্ষতা কমে যাওয়ার অভিযোগ তাদের। কারেন্ট থাকে না, যায় 2 ঘন্টা 3 ঘন্টা পর আয়। ওটা চার্জ দেওয়া যায় না, কারেন্ট থাকে না। আগে বেতন সকালে, এখন দুপুর বেলা লাগে। কারেন্ট আসে আবার ঘুমায়, একবার কারেন্ট চলে যায় আবার হজা কোন লাগে। একই চিত্র শিক্ষার্থীদের ক্ষেত্রেও। লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে পড়াশোনা। প্রায় 2 ঘন্টা 1 ঘন্টা করে কারেন্ট থাকতেছে না, সেই জন্য আমাদের পরীক্ষার পড়া কাভার হচ্ছে না। 1-1.5 ঘন্টা থাকে না, পরে আবার আসে, আবার 2-3 ঘন্টা থাকে, কারণ আবার চলে যায়। আগে কারেন্ট গেলে হয়তো দেখা গেছে 10 মিনিট 5 মিনিট একদম এভাবেই থাকতো। এখন এমনটা হয় যে 2 ঘন্টা 3 ঘন্টাও কারেন্ট থাকে না। প্রচণ্ড গরমে মানুষ যখন একটু স্বস্তির প্রত্যাশায়, তখন আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে সহসাই কমছে না তাপের দাপট। জুন জুলাই আগস্ট এইটা হচ্ছে কি আমাদের দেশের প্রেক্ষাপটে জুন জুলাই সবচেয়ে গরম মাস, তারপরে আগস্ট, সেপ্টেম্বরের পরবর্তীতে গিয়ে ধীরে ধীরে দেখা যাবে যে টেম্পারেচারটা আর একটু ফল করতে থাকবে। ফলে গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং চলতে থাকলে ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। তাদের দাবি, দ্রুত নিশ্চিত করতে হবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। জ্বালানি পরিস্থিতি যথেষ্ট ভালো হতে আরও 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম 2/3 বেড়ে যাওয়ায় মারাত্মক পর্যায়ের ভর্তুকি না দিয়ে লোডশেডিং এর পথে হাঁটছে সরকার। জ্বালানির সংকট সমাধানে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। আর বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে, বিবেচনা করে সরকারের সমালোচনা করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এসএম আরিফের রিপোর্টে থাকছে বিস্তারিত। সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে সরকারের 180 দিনের পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক আই হ্যাভ এ প্ল্যান, গণতন্ত্রের অভিযাত্রার 6 মাস শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। পরে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, জ্বালানি সংকট পুরোপুরি না কাটলেও অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে। এছাড়া দেশের সার সরবরাহে কোনো সংকট নেই বলেও জানান তিনি। জ্বালানি খাতে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকার নিচ্ছেন। আমরা সংকটটা অনেকটা সহনীয় এখন, তারপরে এখনো সংকটটা একেবারে শেষ হয়ে গেছে আমরা সেটা বলবো না। সার সংকটও কিছু কিছু জায়গায় আছে বলে মনে হচ্ছে। আমি কথাটা ভাষা এভাবেই বলতে চাই, সংকট আসলে নেই, কিন্তু কিছু কিছু মিডিয়াতে কিছু কিছু খবর আছে, এগুলোকে আমরা কগনিজেন্সে নিচ্ছি। বর্তমান সরকার কঠিন সময়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে বিবেচনায় নিয়ে সরকারের সমালোচনা করার আহ্বান জানান তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। অবশ্যই আপনারা আমাদের সমালোচনা করবেন, বস্তুনিষ্ঠ, সেটা কোনো কিছু না, মানে এটা মাথায় রাখবেন যে এটা কোনো স্বাভাবিক সময় আমরা সরকারের দায়িত্ব আসিনি। আমরা গ্লোবালিও যদি আপনি মনে করেন, বা এমনিও বাংলাদেশে যে 17 বছর যে সিস্টেম ছিল, সবকিছু মিলিয়ে আমরা প্রচন্ড একটা সেন্সিটিভ টাইম পার করছি। তবে সমালোচনার নামে রাষ্ট্রবিরোধী কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান। সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলেরই আছে, গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত আছে, তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। এসএম আরিফ,
মাইটিভি, ঢাকা। কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ ও সাবেক এমপি বৌদি সহ 4 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকাল 10টায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হবার পর এ নির্দেশ দেওয়া হয়। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দেয় প্রসিকিউশন। তাই শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আমরা খুব দ্রুততার সাথে এগোচ্ছি। আমাদেরকে হয়তো কিছু লজিক্যাল কিছু সময় আমাদের লাগে, যৌক্তিক কিছু সময় আমাদের হয়তো লাগবে, কিন্তু আমরা খুব শিগগির এই পুরো বিষয়টাকে আমরা একটা ট্রায়ালে হোক, সেপারেট ট্রায়ালে হোক, আমরা সবগুলো সমন্বয় করে কনসোলিডেট করে আমরা একটা রিপোর্ট বা 2টা রিপোর্ট সাবমিশনের মধ্য দিয়ে এই সকল গুম পরিবারের সদস্যদের বিচারটা আমরা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। মাগুরার 8 বছরের শিশু আসিয়া হত্যা ধর্ষণ মামলার রায় হবে না আজ। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ আগামী 31 আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করেছেন। গত রমজানের ছুটিতে শহরের নিজুয়া নান্দুয়ালি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বছরের 5 মার্চ রাতে শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ মেয়েটিকে শুধু ধর্ষণই করেননি, হত্যারও চেষ্টা চালান। চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় 8 বছর বয়সী শিশুটির। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হিটু শেখ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে আপিলের রায়ে প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখার দাবি জানিয়েছেন আসিয়ার মা আয়শা আক্তার। তিনি বলেন, মৃত্যুদণ্ড ছাড়া কোনো রায় পরিবার মেনে নেবে না। এর আগে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করেন। মঙ্গলবার হাইকোর্টে আপিলের রায় ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে আগামী 31 আগস্ট নির্ধারণ করা হয়েছে। রায় দ্রুত কার্যকর করে মেয়ের হত্যার ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন আসিয়ার পরিবার। রায় ঘোষণার তারিখ পিছিয়ে যাওয়ার হতাশা প্রকাশ করেছেন তারা। তবে আমি চাচ্ছি যে সরকার মনে হয় আমার সাথে একটু করতেছে, নাটকই করতেছে, না হলে কি করতে আজকে এত দূর গেল। আজকে সেই সাথে সাথে আসিয়ার সাথে সাথে ওরা মারিয়ে ফেলানো উচিত ছিল। তো যে কোনো হইলো না, আর সরকার যদি আমার ফাঁসির রায় না দিতে পারে তাহলে ওরা ছাড়িয়ে দিক, 2-3 ছাড়িয়ে দিচ্ছে, ওরাও ছাড়িয়ে দিক, ছাড়িয়ে দিক। আমার বিচার উপর আল্লাহ করবে না, ফাঁসি ছাড়া আমি কোনো রায় মানিয়ে নেব না। যদি ফাঁসি না দিতে পারে ছাড়িয়ে দিক। আগামী বছর জুলাইয়ের মধ্যে স্থানীয় সরকার কাঠামোর 5 নির্বাচন শেষ হবে। এ নিয়ে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সাথে আলোচনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সচিবালয় এলজিআরডি মন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের বৈঠক শেষে তিনি এই কথা জানান। প্রতিমন্ত্রী জানান, রাজধানীতে পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে ডেনমার্ক। এছাড়া রোহিঙ্গাদের সহায়তায় 100 কোটি টাকা দেবে দেশটি। ওয়াটার সাপ্লাইয়ে তারা একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন যে ঢাকা শহরে প্রত্যেক দিন পানির চাহিদা হচ্ছে 3,25,00,000 লিটার। এর মধ্যে ওয়াসা আপনার ভূগর্ভস্থ থেকে এবং সারফেস ওয়াটার উপরিভাগ থেকে আমরা পানি সরবরাহ করে থাকি 2,95,00,000 থেকে 3,05,00,000 পর্যন্ত। আমাদের কিছু শর্টেজ থেকে যায় আর কি প্রত্যেক দিন। তো এই শর্টেজকে মাথায় রেখে এবং আগামী দিনগুলোতে ঢাকার জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা যেহেতু বাড়ছে, সব মিলিয়ে ইতিমধ্যে আমাদের একটি প্রকল্প, গন্ধবপুর প্রকল্প, যেটি মেঘনা থেকে আসছে, সেটি অচিরেই চালু হবে। সেটি থেকে আমরা 50 কোটি লিটার পানি পার ডে ঢাকা শহরে সেটা যাবে। আর আজকে যে প্রজেক্টটি নিয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত আমাদেরকে সহযোগিতা করবেন সরকার, সেটি হচ্ছে টোটাল 16,000 কোটি টাকার একটা প্রজেক্ট, সাইদাবাদ প্রজেক্ট। এটা মেঘনা থেকে আমরা পানি ট্রিটমেন্ট প্ল্যান্ট করে সরাসরি ঢাকা ওয়াসার মাধ্যমে ঢাকা শহরে নিয়ে আসব। 95 কোটি লিটার পানি আসবে এটাতে।
মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধনের মুখে 2017 সালের 25 আগস্টের পর বাংলাদেশে পালিয়ে আসেন লাখ লাখ রোহিঙ্গা। দেখতে দেখতে 9 বছর পার হলেও একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। প্রত্যাবাসনের নানা উদ্যোগের পরও কাটেনি অনিশ্চয়তা। কক্সবাজার থেকে প্রতিনিধি শাহ আলমের তথ্য চিত্রে বিশ্লেষণ আছেন আতিকুর রহমান তিতাস। 2017 সালের 25 আগস্টের পর প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসেন 12 লাখের বেশি রোহিঙ্গা। কক্সবাজারের উখিয়া, টেকনাফের 33টি ক্যাম্পে ঠাঁই হয় তাদের। দীর্ঘ 9 বছরে কয়েক দফায় প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে ফেরানো যায়নি একজনকেও। সর্বশেষ 2025 সালেও নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করেছে। মাদক, অপহরণ, সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিভিন্ন কাজের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে। সেই সাথে রোহিঙ্গারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তা আমরা মনে করি এই প্রত্যাবাসন প্রক্রিয়া যতই দীর্ঘায়িত হবে ততই আমাদের উপর রোহিঙ্গাদের যে বোঝা সেটি বাড়বে। দীর্ঘদিন ক্যাম্পে অবস্থানের কারণে বাড়ছে মাদক, অপহরণ, চাঁদাবাজি ও সংঘাতের মতো অপরাধ। এতে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। যদি বেগিন যদি ফাইট দইলে যদি দিমি করেছে হয় আর যদি মাটি বাড়ি দইলে আর এখন যাই ইনশাআল্লাহ বগুন যাই বললা অনেক তো দিয়া নকরিব কিন্না করে লইজার গই মারি ফেলে হাড়ি ফেলে জ্বালা পুরানি করে অন্যমিকে আর শান্তি না ভাই আর আসলে 9 বছর প্লাস হই গই আর এক সেকেন্ড লাইদা 1 মিনিট লাইদা তাই তো আসাই। তবে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আগাম তথ্য সংগ্রহ এবং সে তথ্যের যাচাই বাছাই সহ যে কোনো প্রকার সাবোটাজ এবং সাবভার্সিভ কর্মকাণ্ড যাতে ঘটতে না পারে সেজন্য আমরা সদা জেলা পুলিশ সহ তৎপর আছি। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার সহায়তায় খাবার ও প্রয়োজনীয় সেবা দেয়া হলেও দীর্ঘ হচ্ছে সংকটের মেয়াদ। আর প্রত্যাবাসনের নির্দিষ্ট পথ না খোলায় বাড়ছে শঙ্কা। আজকে বাংলাদেশে এখন 12 লক্ষের অধিক রোহিঙ্গা বসবাস করছে। প্রত্যেকেই তাদের দেশে ফেরত যেতে চায়। মিয়ানমার যত তাড়াতাড়ি ফেরত নেয়ার প্রস্তুতি গ্রহণ করতে পারবে, পরিস্থিতি তৈরি করতে পারবে, ততই সবার জন্য মঙ্গলজনক হবে। সাস্টেইনেবল রিপার্টেশন, অর্থাৎ তাদের একটা সুন্দরভাবে সেখানে বসবাসের জন্য উপযোগী করে তাদেরকে এখানে প্রত্যাবাসনটা নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য কার্যকর আন্তর্জাতিক উদ্যোগই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। 9 বছর পরও তাই প্রশ্ন একটাই, কবে খুলবে তাদের নিজ দেশে ফেরার পথ? আতিকুর রহমান তিতাস, মাই টিভি। 6টি প্রধান দাবিকে সামনে রেখে 11 দল আগামী 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চের কর্মসূচি সফলের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এক প্রেস ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, গণরায়কে প্রতিষ্ঠিত করতে 11 দলীয় ঐক্যের ধারাবাহিক সংগ্রাম চলমান থাকবে। সাদিয়া হক ময়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর শাপলা চত্বর থেকে চট্টগ্রামের লালদিঘি, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক জুড়ে লং মার্চের প্রস্তুতি নিচ্ছে 11 দলীয় ঐক্যজোট। 5 সেপ্টেম্বর শনিবার সকাল 7টায় আমরা ঐতিহাসিক বহু আন্দোলনের স্মৃতি বিজড়িত শাপলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে চট্টগ্রামের আরেক সকল আন্দোলনের সূতিকাগার লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব শাপলা চত্বর থেকে। দুপুরে মগবাজারের দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গঠনের 6 মাস পার হলেও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের প্রথম দাবি। 2 হচ্ছে জুলাই গণহত্যার বিচার। 3 হলো বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, এটা আমাদের এই লং মার্চের দাবি। 4র্থ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা। 5ম, ভেঙে পড়া অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। 6 হলো প্রশাসনের সর্বস্তরেই আমরা বলবো, একেবারে সরকারি পদ, স্বায়ত্তশাসিত পদ, আধা সরকারি এবং বিভিন্ন জায়গায় কর্পোরেশন সংকীর্ণ দলীয়করণের প্রতিবাদ এবং এটা বন্ধ করা। এই 6টা দাবি আমরা আমাদের প্রধান দাবি হিসেবে লং মার্চের কর্মসূচিতে আমরা উল্লেখ করেছি। জনগণ যে পরিবর্তনের জন্য অভ্যুত্থান করেছে, বিএনপি সেই অপসংস্কৃতি বহাল রেখেছে উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণের গণরায় প্রতিষ্ঠিত করতে 11 দলের ধারাবাহিক এই সংগ্রাম চলমান থাকবে। আমরা মনে করি গণতান্ত্রিক সংগ্রামে দেশের জনগণের বৈধ ন্যায্য দাবি আদায়ের যে নিয়মতান্ত্রিক পথ, তার মধ্যে লং মার্চ হচ্ছে একটা কর্মসূচি। এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে, নিয়মতান্ত্রিক হবে,
কোনো উস্কানিমূলক হবে না। 4টি রুটে লং মার্চ অনুষ্ঠিত হবে জানিয়ে প্রশাসনের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন 11 দলীয় ঐক্যজোট। আমরা আশা করব যে পুলিশ প্রশাসন এবং সরকারের সকল ইন্টেলিজেন্স এবং এর সাথে আইন শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক সহ যারা নিয়োজিত থাকেন তারা আমাদের এই 4টি রোড মার্চের ব্যাপক কর্মসূচিতে জনগণের পাশে থেকে আমাদের রোড মার্চকে শান্তিপূর্ণ এবং সাফল্যমণ্ডিত করবেন। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে 3 বাহিনীর প্রধানরা রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। তারা স্ব বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা এবং সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতি, বর্ণ, গোত্র, ভাষা ও সামাজিক অবস্থানের বিভেদ অতিক্রম করে মানুষের মর্যাদা অধিকার প্রতিষ্ঠায় জোর দিয়েছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, তিনি এতিম, দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্বশীল ও সহমর্মী হওয়ার শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করছে। যুদ্ধ, সংঘাত, হিংসা, বৈষম্য, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয় মানুষের শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের মাদক, সন্ত্রাস, উগ্রতা, অপরাধের পথ থেকে দূরে রেখে জ্ঞান, সৃজনশীলতা, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শ হতে পারে এক অনন্য প্রেরণার উৎস। দর্শক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি। সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী। আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শান্তি কামনা করছি। প্রিয় মোমেন মুসলমানগণ, মহান আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েত, মুক্তি ও কল্যাণের জন্য সর্বশেষ নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তার আগমন মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য ও অবিস্মরণীয় ঘটনা। তিনি সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ। সেটি তিনি এখন বক্তব্য প্রদান করছেন। আমরা এখন সোজা চলে যেতে চাই রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে পক্ষকালব্যাপী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানমালার উদ্বোধনী বক্তব্য রাখছেন। আমরা এখন সরাসরি শুনতে চাই রাষ্ট্রপতির বক্তব্য। তিনি কিছুক্ষণ আগে বক্তব্য শুরু করেছেন। এই যে পক্ষকালব্যাপী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার সহ ধর্ম মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত রয়েছেন এবং বায়তুল মোকাররমে যে ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। এবং এই পক্ষকালব্যাপী যে অনুষ্ঠান রয়েছে, এই অনুষ্ঠানের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং কর্ম নিয়ে আলোচনা করা হবে, ইসলামিক গানের অনুষ্ঠানের আয়োজন করা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া অর্থাৎ মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে আলোচনা করা হবে। যেহেতু রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছেন, আমরা এখন সরাসরি রাষ্ট্রপতির বক্তব্য শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার চরিত্র মহান আল্লাহ ওরকম চরিত্রে প্রশংসা করে। পবিত্র কোরআনের
নিশ্চয়ই আপনি মহান করে দেবেন। সূরা আল-কাহাফ আয়াত 21। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র সাহিত্য বৈশিষ্ট্য ও শিক্ষা আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে সততা, নৈতিকতা ও উত্তম চরিত্রের সর্বোচ্চ গুরুত্বকে স্মরণ করে দেয়। আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতুল হাসানা, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ আদর্শ। আজকে বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয় যে বিস্তার ঘটছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। তার বিদায়বাদী ভাষণে মানব মর্যাদা, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার ও পারস্পরিক অধিকারের যে মহান শিক্ষা উচ্চারিত হয়েছিল, তা আজও সমগ্র বিশ্বে মানব জাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সার্বজনীন, চিরন্তন ও পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, পবিত্র কুরআন নাযিল করেন। তার মাধ্যমে মানব জাতির শান্তি, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার রূপম বিধান ও আদর্শ ইসলাম ধর্মকে পরিপূর্ণতা দান করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা প্রকাশের উপায় হল কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে পরিচালনা করা। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহ অবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ। এদেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সঙ্গে বাস করে আসছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য ধর্মাবলম্বীর সমন্বয়ে যে সমাজ ব্যবস্থা পারস্পরিক অধিকার ও সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয়। সেই দৃষ্টান্ত ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদে মিলাদুন্নবীর অংশ নিয়েছেন আমাদের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রংপুর নগরের মাছুয়াপাড়ায় জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী 2 সন্তানকে হত্যার মামলাটি থানা থেকে পুলিশের গোয়েন্দা শাখা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। অধিকতর তদন্ত করে অভিযোগপত্র দেওয়ার লক্ষ্যে এ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলা তদন্ত কর্মকর্তা রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক মিলন চ্যাটার্জি সোমবার ডিবি কার্যালয়ে গিয়ে মামলা নথিপত্র প্রয়োজনীয় তথ্যপত্র নতুন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। মামলাটির নতুন তদন্ত কর্মকর্তা করা হয়েছে ডিবির পরিদর্শক জিন্নাত আলীকে। গত শনিবার রাতে মাছুয়াপাড়ার বাড়ি থেকে জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুষ চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ড নিয়ে পুলিশের বক্তব্য নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠায় মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। মালয়েশিয়া শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া, সিন্ডিকেট ও অনিয়ম বন্ধ, অভিবাসন ব্যয় কমানো এবং সব শ্রেণীর শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। মানববন্ধনে বক্তারা বলেন, অতীতে সিন্ডিকেটের কারণে বিদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে শ্রমিকদের অতিরিক্ত অর্থ গুনতে হয়েছে। নতুন করে মালয়েশিয়া শ্রমবাজার চালুর প্রক্রিয়া যেন কোনো সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগী সক্রিয় হতে না পারে তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের স্বল্প খরচ ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার সুযোগ এবং তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।